where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ঔপনিবেশিক ভারতের শাসনের অধ্যায়ে 1914 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থনীতি বা অর্থনৈতিক নীতি আজকে পড়ব। সালটার দিকে লক্ষ্য রাখো। 1914 কি হয়েছিল, 1945 কি হয়েছিল আমরা জানি। 14তে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু, আর 45 হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়। এইটুকু সময়ের মধ্যে অর্থনৈতিক নীতি কিভাবে নিয়ন্ত্রিত হয়েছিল আজকে আমরা সেটা পড়ব। 1914 থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ অর্থনীতি যেভাবে পরিচালিত হয়েছিল তাতে ভারতবর্ষের অর্থনৈতিক দুরবস্থা বা দারিদ্রতা বৃদ্ধি পায়। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ইউরোপীয় অর্থনীতি, ব্রিটেনের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ব্রিটেন তাদের যে ঔপনিবেশিক যে দেশগুলি ছিল সেখান থেকেই ক্ষতিপূরণ করার নীতি গ্রহণ করলো। তাছাড়াও তারা অন্যান্য দেশগুলিতে মুদ্রা নিয়ন্ত্রণ নীতি নিয়ন্ত্রিত করার চেষ্টা করলো। দুর্ভিক্ষ পীড়িত যে অঞ্চলগুলো সেখান থেকেও তারা অধিক পরিমাণে রাজস্ব আদায় করতে থাকলো। ফলে গোটা দেশে একটা অর্থনৈতিক দুরবস্থা বা দারিদ্রতা বৃদ্ধি পেল। এটা হচ্ছে প্রথম কথা। 1914 থেকে 1945-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কোনোদিনই শিল্পের বিকাশের দিকে নজর দেননি। কিন্তু কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা অলরেডি দেখে নিয়েছি যে আমাদের একটা শিল্প বিপ্লব ব্রিটেনে ঘটে গিয়েছে। ব্রিটেনে শিল্প বিপ্লব যখন ঘটলো তখন ভারতকে কাঁচামালের উৎপাদনকারী দেশ হিসাবে তারা পরিগণিত করতে লাগলো। ফলে ব্রিটেন থেকে যে দ্রব্য, শিল্পজাত যে দ্রব্য, সেগুলো ভারতের বাজার পুরো ছেয়ে গেল। ভারতবর্ষের কুটিরজাত শিল্প সেগুলো নষ্ট হলো, দেশীয় শিল্পের অবক্ষয় দেখা দিল, আর এই শিল্পে যারা শিল্পী কারিগর ছিলেন তাদের বেকারত্ব দেখা দিল। কিন্তু 1858 খ্রিস্টাব্দের পর ভারতীয় শিল্পের বিকাশে পুঁজির অনুপ্রবেশ ঘটল। ফলে ভারতের শিল্পের বিকাশ তারা অনুভব করলো। শুধুমাত্র ভারতীয় পুঁজি, বৈদেশিক যে বিনিয়োগ, তার মধ্যেও ভারতীয় পুঁজি বা শিল্পপতিরা এদিকে মনোনিবেশ করলেন। এই হচ্ছে প্রথম দিকের আমাদের 14 এবং 45-এর কথা।
তারপরে আমরা কি দেখব, যে এই যে শিল্পায়ন বা ভারতে শিল্পের বিকাশ অর্থাৎ ভারতবর্ষে ইউরোপীয় এতদিন ব্রিটেন বা ইউরোপীয় পুঁজিতেই আমাদের অর্থনৈতিক নীতি পরিচালিত হয়েছিল, কিন্তু আপাতদৃষ্টিতে যুদ্ধের পটভূমিকায় ভারতীয় শিল্পের বিকাশে তাদের নজর দেখা দিল, বা ভারতীয় শিল্পপতিরা তারা পুঁজি বিনিয়োগ করতে শুরু করলেন। তো প্রশ্ন হলো, ভারতের শিল্পায়ন কেন? তো প্রথমেই আমরা যে কারণটা বলবো সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। তার মানে কি, যে প্রথম বিশ্বযুদ্ধ যখন 1914 সালে শুরু হলো, তখন কি দেখা গেল যে ব্রিটেন থেকে ভারতবর্ষে শিল্পজাত পণ্য রপ্তানি হতে আর অতটা বেশি রপ্তানি হলো না। তাহলে কি প্রয়োজন? তাহলে নিশ্চয়ই, অথচ যুদ্ধজাত পণ্য প্রয়োজন, শিল্পজাত পণ্য প্রয়োজন, তাহলে কি প্রয়োজন? তাহলে ভারতের শিল্পের বিকাশ নিশ্চয়ই প্রয়োজন। 2 নম্বর কি, সংরক্ষণ নীতি। কিছু শিল্পের ক্ষেত্রে ব্রিটিশ সরকার সংরক্ষণ নীতি গ্রহণ করলেন, ফলে ভারতীয় শিল্পের বিকাশ ভীষণ প্রয়োজন হলো। 3 কি, মহামন্দা। সেটা আবার কি? 1929-30 সালে গোটা ইউরোপ জুড়ে বা গোটা বিশ্বে কি দেখা দিল না, অর্থনৈতিক মহামন্দা দেখা দিল। তার ফলে ভারতে শিল্পের বিকাশ প্রয়োজন হয়ে পড়ল। আর 4 হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবের ফলে আমরা কি দেখলাম না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে শিল্পজাত পণ্য সামগ্রী এদেশে রপ্তানি অতটা হতে পারলো না। কিন্তু একই কথা, যে যুদ্ধজাত পণ্যের প্রয়োজন হলো, শিল্পজাত পণ্যের প্রয়োজন হলো, তার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার কিছু শিল্পের বিকাশ ঘটতে শুরু করলো। এই হচ্ছে শিল্পায়নের প্রথম কারণগুলি, যে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, তার ফলে যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, তার জন্য ভারতীয় শিল্পপতিদের ভীষণ প্রয়োজন। সংরক্ষণ নীতির মাধ্যমে বেশ কটা শিল্পের প্রতি সংরক্ষণ নীতি করার ফলে সেখানে কি হলো, সেখানে শিল্পের বিকাশ ভীষণ প্রয়োজনীয় মনে হলো, বা ভারতীয় শিল্পপতিদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো। মহামন্দা, বিশ্বজুড়ে মহামন্দা, এই মহামন্দার কারণে শিল্পের বিকাশ দেখা দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিল্পজাত ভীষণ রকমভাবে পণ্যের প্রয়োজন হলো। তাহলে আমাদের 14 থেকে 45-এর মধ্যে ভারতীয় পুঁজি বা ভারতীয় পুঁজিপতিদের কিছু কিছু সুযোগ দেওয়া ব্রিটিশ সরকার মনে করলেন। এবার আমরা দেখব যে কোন কোন শিল্পের ক্ষেত্রে বিকাশগুলো ঘটলো। প্রথমেই আমরা যে শিল্পের কথা বলবো বা তোমরাও জানো, সেটা হচ্ছে বস্ত্রশিল্প বা সুতি বস্ত্র শিল্প। সুতি বস্ত্র শিল্প প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগে থেকেই বোম্বাই, আহমেদাবাদ প্রভৃতি অঞ্চলে ভারতীয় মালিকানাধীনে বস্ত্রশিল্পের উৎপাদন বা বস্ত্রের উৎপাদন শুরু হয়ে গেছিল। মোটামুটিভাবে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে, এই যে হুকুমচাঁদ বা বিড়লা, এরা কিন্তু অলরেডি কলকাতায় এসে, কলকাতার আশেপাশে এরা কিন্তু সুতো কল তৈরি করলেন। আমরা রিসরাতে আমরা যখন দেখি যে সুতি বস্ত্র শিল্পের ভারতীয় উদ্যোগ, বিশেষভাবে বিড়লা বা ঠাকুরদাস এরা কিন্তু সহযোগিতা করলেন। ফলে বস্ত্রের উৎপাদনের দিক থেকে ভারতবর্ষ একেবারে প্রথম সারিতে চলে গেল, আবার বিশ্বের মধ্যে দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসাবেও গণ্য হলো। ফলে সুতি বস্ত্র শিল্প ভারতীয় শিল্পোদ্যোগীরা উৎসাহী হলেন এবং বস্ত্র উৎপাদন অনেক বেশি বেড়ে গেল। মোটামুটিভাবে দেখা যায় 335টি সুতো কলের মধ্যে 322টি হলো ভারতীয় মালিকানাধীনে, বাদবাকিগুলো 9টি সেটা ইউরোপীয় মালিকানাধীনে। কিন্তু দেখা গেল যে ব্রিটেন, জাপান বা মার্কিন যুক্তরাষ্ট্র
এরা কিন্তু ওই বস্ত্রশিল্পের দিক থেকে ভারতীয়দের সঙ্গে আর পেরে উঠতে পারলে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত মানে এরকমই ব্যবস্থা প্রচলিত ছিল। দ্বিতীয় হচ্ছে পাট শিল্প। পাট শিল্প আমরা কি দেখলাম, প্রথম দিকে পাট শিল্পে পুরোপুরি ইউরোপীয়দেরই একটা প্রভাব বা ব্রিটিশ সরকারেরই একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পেরেছি। কিন্তু বিংশ শতকের গোড়া থেকেই পাট শিল্পে অভূত পরিমাণ উন্নতি শুরু হয় বা ভারতীয় পুঁজি এখানে কিন্তু বিনিয়োগ হতে শুরু করে। আমরা রিসরায় প্রথমে পাটকল তৈরি হতে দেখি, হুগলি নদীর উভয় তীরে পাটকল প্রতিষ্ঠিত হতে দেখি, বা এখানে ব্রিটিশরা পাটকল এখানে তৈরি করার জন্য বা বিদেশি বিনিয়োগ দিয়ে হুগলি নদীর উভয় তীরেও পাটকল তৈরি হতে থাকলো। কলকাতার চুঁচুড়া পর্যন্ত, কলকাতা থেকে চুঁচুড়া পর্যন্ত যে বাংলার ডান্ডি বলা হতো এই অঞ্চলটাকে, যেহেতু স্কটল্যান্ডের ডান্ডি অঞ্চল পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল, সেহেতু এই অঞ্চলটিকে আমরা বাংলার ডান্ডি অঞ্চল বলি। পাটকল অতিরিক্ত বাড়ার ফলে পাট শিল্পজাত পণ্য সামগ্রী অনেক বেড়ে গেল। যুদ্ধজাত কারণে পাট শিল্পের ভীষণ প্রয়োজন হয়ে পড়লো। অস্ট্রেলিয়ার বাজার, আমেরিকার বাজার, একেবারে পাট শিল্প, ভারতীয় পাট শিল্পে কিন্তু বাজারটাকে পুরো ছেয়ে ফেললো। ফলে দেখা গেল ভারতীয় শিল্পোদ্যোগে পাট শিল্পের উৎপাদন অত্যন্ত বেড়ে গেল। ফলে ভারতীয় শিল্পের বিকাশে পাট শিল্প উৎপাদনের ক্ষেত্রে বা পাট উৎপাদনের ক্ষেত্রে ভারতীয় শিল্প পুঁজিপতিরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। তারপরে আছে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্প, আচ্ছা, মোটামুটিভাবে আমরা যেটা লক্ষ্য করলাম যে প্রথম দিকে ওই একই কথাই বলবো আমি, ইউরোপীয় এবং এদেশীয়। লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে পরবর্তী যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী যে সময়, তাতে ভারতীয় শিল্প উদ্যোগ অনেকটাই ছিল। মোটামুটিভাবে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে যুদ্ধজাত কারণে বা যুদ্ধের কারণে ব্রিটেন থেকে লৌহ ইস্পাত রপ্তানি করা সম্ভবপর ছিল না। ফলে ভারতীয় পুঁজিপতিদের এরা কিন্তু অংশগ্রহণ করলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কে না, জামশেদজি টাটা। তিনি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করলেন, সেখান থেকে বিশুদ্ধ লৌহ ইস্পাত উৎপাদিত হলো। তারপর আমরা আসানসোলে দেখব যেমন ইস্কো এগুলো প্রতিষ্ঠিত হলো, ভদ্রাবতীতেও তৈরি হলো। ফলে লৌহ ইস্পাত শিল্পে একটা, যেমন লর্ড কার্জন যে রেলপথে সম্প্রসারণ করতে চাইলেন, পরিবহন ব্যবস্থারও সম্প্রসারণ করতে চাইলেন, এই দিক থেকেও লৌহ ইস্পাত ভীষণ রকমভাবে প্রয়োজনীয় হয়ে পড়লো। ফলে ভারতীয়রা এই লৌহ ইস্পাত শিল্পে তাদের পুঁজি কিন্তু বিনিয়োগ করলেন। এবার আমরা দেখব কয়লা শিল্প। লৌহ ইস্পাত উৎপাদন করবার জন্যই এবং এই যে রেলপথ সাম্রাজ্যবাদী যে মানসিকতা ব্রিটিশ সরকারের, তার জন্য যে পরিবহনের ব্যবস্থা, রেলপথের ব্যবস্থা যে করা হলো, তার জন্যই কয়লা শিল্প ভীষণ প্রয়োজন হয়ে পড়লো বা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা কি দেখলাম, আমরা প্রথমে দেখছি রানীগঞ্জে কয়লা খনি বা উৎপাদন শুরু হলো, বাংলা, বিহার, উড়িষ্যায় কয়লা খনি উৎপাদন শুরু হলো। এর ফলে ভারতীয়রা পুঁজি এই কয়লা শিল্পে তারা কিন্তু বিনিয়োগ করলেন। এবার আছে কাগজ শিল্প। কাগজ শিল্প ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল ভারতীয়দেরকে শিক্ষা, রুচি এবং সংস্কৃতি ইত্যাদির দিক থেকে এদেরকে উন্নততর করা, এবং এজন্য এখানে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গেই কাগজের উৎপাদন প্রয়োজনীয় হলো। যেমন মহীশূরে পেপার মিল তৈরি হলো, আসানসোলে শিরপুর কাগজ মিল তৈরি হলো। ফলে এসবের প্রয়োজনে কাগজ শিল্পে ভারতীয় উদ্যোগ দেখা দিল। এরপর আমরা কি করব, এরপর আমাদের পরবর্তী যে শিল্প তা হচ্ছে বাগিচা শিল্প। বাগিচা শিল্প বলতে আমরা কি বুঝি? বাগিচা শিল্প বলতে আমরা চা, কফি, আখ এই সমস্ত দ্রব্যগুলোকে বুঝি। তাহলে চা আমরা কি দেখলাম যে এই ক্ষেত্রেও সেই দেশি বিদেশি বিনিয়োগ শুরু হলো। দেশি বিনিয়োগ হওয়ার ফলে চা শিল্প বা চা উৎপাদন বেশি বাড়লো, যেমন কাংড়া উপত্যকা, আসাম, হিমাচল প্রদেশ ইত্যাদি অঞ্চলে চা উৎপাদিত বেশি পরিমাণে হলো। তেমনি কফি, সেমনি নীলগিরি পর্বত অঞ্চলে বা কর্ণাটক, তামিলনাড়ু এসব অঞ্চলে কি দেখা দিল না, এখানেও কিন্তু কফি উৎপাদিত হলো, চাষিদেরকে
আরও উদ্যোগী করা হলো, ফলে কফি উৎপাদন অতিরিক্ত বেড়ে গেল। আর হচ্ছে আখ শিল্পের ক্ষেত্রে কি, এখানে যেমন আমরা বললাম চা, কফি, আখ শিল্পের ক্ষেত্রে কি হলো, আখ শিল্প থেকেই চিনি শিল্প অর্থাৎ চিনি কল গড়ে উঠলো, চিনির উৎপাদন বাড়লো দেশীয় উদ্যোগে, ফলে চিনি শিল্পের অতিরিক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 113টি আখের উৎপাদনের উপর ভিত্তি করে চিনি কল এগুলো গড়ে উঠলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 113টি চিনি কল এখানে কিন্তু গড়ে ওঠে। সিমেন্ট শিল্পেও ভারতীয় উদ্যোগ শুরু হলো। 10টি সিমেন্ট কোম্পানি নিয়ে অ্যাসোসিয়েটেড সিমেন্ট কোম্পানি তৈরি হলো, ফলে সিমেন্ট উৎপাদন অতিরিক্ত বাড়লো। এছাড়াও আরও যে সমস্ত শিল্পগুলো অ্যালুমিনিয়াম বা পশম ইত্যাদি শিল্পেও কিন্তু দেখা গেল ভারতীয় উদ্যোগ এখানে কিন্তু বাড়তেই থাকলো। তাছাড়াও আমরা কি দেখলাম, যে এতদিন পর্যন্ত ইউরোপীয় মালিকানায় কিন্তু ব্যাংকিং সিস্টেম গড়ে উঠেছিল, সেই ব্যাংকিং সিস্টেম এখন ভারতীয় মালিকানায় কিন্তু গড়ে উঠল। ব্যাংকগুলি পুঁজি সরবরাহ করে দ্রুত শিল্প বিকাশের সহায়তা করলো। এবার আমরা দেখব যে কোন কোন শিল্পপতি এই ভারতীয় শিল্পোদ্যোগ বিস্তারে অগ্রগতি বা ভূমিকা পালন করলেন। প্রথমেই আমরা যার নাম বলবো তিনি হলেন জামশেদজি টাটা। তিনি লৌহ ইস্পাত শিল্পে বিনিয়োগ করলেন। 2 আমরা কে দেখব, হুকুমচাঁদ বা ওয়ালচাঁদ, এই যে বা ঠাকুরদাস, এরাও মোটর গাড়ি, লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট ইত্যাদি কাজে এরা কিন্তু অর্থ বিনিয়োগ করলেন। বাঙালিদের ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি হলেন দ্বারকানাথ ঠাকুর। তিনি ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা করলেন। তাছাড়া কয়লা শিল্পেও তিনি অগ্রণী ভূমিকা দেখান। ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনিও লৌহ ইস্পাত শিল্পে বিনিয়োগ করেছিলেন। তাছাড়াও আর যারা ইংরেজদের সহযোগী হিসেবে যারা এই ইউরোপীয় বা ভারতীয় শিল্পোদ্যোগীদের সঙ্গে একসাথে হয়ে পুঁজি বিনিয়োগ করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য যেমন গোয়েঙ্কা, ঝুনঝুনওয়ালা ইত্যাদি। তাহলে মোটামুটিভাবে আমরা 14 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত যে অর্থনৈতিক নীতি দেখলাম, তার মধ্যে যে শিল্পের বিকাশের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে কি, ব্রিটিশ সরকার যখনই তাদের শিল্পজাত পণ্য রপ্তানি করতে পারছেন না, তখন ভারতীয় শিল্পপতিদের কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো, এবং সেই সুযোগ সুবিধা দেওয়ার পর ভারতীয় শিল্পপতিরা তাদের শিল্পোদ্যোগে বা এখানে পুঁজি বিনিয়োগ করলেন। এই যে পুঁজি বিনিয়োগ করলেন এবং বাণিজ্যিক যে নীতি সেটা ঠিকমতো চলবে কিনা, বা বিনিয়োগ করে ভারতীয়রা কতটা শিল্প উৎপাদন করতে পারছেন, এজন্য ব্রিটিশ সরকার কী করেছিলেন না, শিল্প কমিশন বসিয়েছিলেন। সুতরাং একথা বলা যেতে পারে যে 14 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থনৈতিক বা মহামন্দা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই যে এত বড় বড় ঘটনাগুলো যে ঘটেছে, তার মধ্যে থেকেও ভারতীয় শিল্পপতিরা তাদের শিল্পোদ্যোগ যে পদ্ধতি, সেই যে কাজ তারা কিন্তু করে গিয়েছেন। সেই দিক থেকে ভারতীয় পুঁজিপতিরা অনেকাংশেই তাদের বিশিষ্ট অবদান রেখে গিয়েছেন। আমরা পরবর্তী ক্লাসে আবার এই অধ্যায়ের যেটুকু বাকি আছে সেটুকু আমি পড়াবো।